কি বলেছিলাম না তোমরা 40-এ 40 কমন পাবে? পেয়েছো তো? যারা এলি ট্যাব থেকে পড়াশোনা করেছো তোমাদের থার্ড সেমে তারা প্রত্যেকটা জিনিসই কমন পেয়েছো। এবং বেশিরভাগ জনেরই মেসেজ এটাই যে স্যার আমরা 36টা 37টা 38টা 39টা, অনেকে আবার 40-এ 40টাই ঠিক করেছে। দেখো, আমরা হয়তো টাকাটা কম নিতে পারি, তাই বলে এটা সস্তা প্ল্যাটফর্ম নয়। আমরা ছেলে মেয়েদের কথাটা ভেবেই সবসময় আমাদের প্রাইসটাকে ওই রকমই রেখেছি। কিন্তু 10 টাকার কোচিং ভেবে তোমরা এই জিনিসটা ভেবে নিও না যে 1000 টাকার কোচিং এর সঙ্গে আমাদের মিল করাতে পারবে না। তোমরা যে 10 টাকাতে যা যা পাচ্ছ, যেইভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে সেইভাবে তোমরা শুধু যদি ফলো করো, তোমাদের কোনো এক্সট্রা টিউশনের দরকার পড়বে না, কোনো রকম বইপত্রের দরকার পড়বে না, তোমাদের নোটস পত্রের কিছু দরকার পড়বে না। সবকিছু এই 10 টাকাতেই যে তোমরা পেয়ে যাবে, তোমাদের জন্য বোধ হয় মানে যারা আমাদের সস্তা প্ল্যাটফর্ম ভেবে এখন পর্যন্ত অ্যাক্সেস নিচ্ছ না, তোমাদের জন্য বোধ হয় যে 1000 টাকা বলা প্ল্যাটফর্মটাই ভালো, তাই না? কারণ তোমরা এখানে যারা এলি ট্যাব যারা ইউজ করছে, যারা ইউজ করে উপভোগ করছে, এবং সেই এই যে প্ল্যাটফর্মে যে থেকে যে একটা আলাদা রকম ব্যাপার আছে, তোমাদের যে যতটা কেয়ারিং এর সঙ্গে তোমাদের সিলেবাস কমপ্লিট করা, তোমাদেরকে প্র্যাকটিস করানো, তোমাদের টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করানো, আমার মনে হয় না যে অন্য কোনো প্ল্যাটফর্মে এইভাবে করানো হয়। তো তারপরেও বলবো, তোমরা যারা এখনো ডাউনলোড করেনি তারা এলি ট্যাবটি ডাউনলোড করে নাও এবং ক্লাসগুলো আমাদের সঙ্গে করতে থাকো। যেইভাবে তোমাদেরকে বলা হচ্ছে সেইভাবে ক্লাসগুলো শুধু করো, তারপরে পরীক্ষার গ্যারান্টি আমাদের, তোমাদেরকে সেই বিষয়ে চিন্তাই করতে হবে না। আর যাদের পরীক্ষা কোনো রকমে কোনোভাবে নিজেদের কারণে হোক, যেই কারণে হোক না কেন, অসুস্থতার কারণে হোক না কেন খারাপ হয়েছে, তারা কিন্তু এটা আর একটা সুযোগ হিসেবে নিয়ে নাও। কারণ হচ্ছে এর আগে অবধি ছেলে মেয়েরা কিন্তু ক্লাস 12-এর জন্য দ্বিতীয় সুযোগ পায়নি। তোমাদের হাতে সেই সুযোগটা আছে, সেই সুযোগটাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে। পরীক্ষা যেমনই হোক না কেন, তোমরা আরেকবার সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়ে পুজো কাটিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা লেগে পড়ো, আর কিচ্ছু ভাবতে হবে না। যদি ভাবতে থাকো তাহলে কিন্তু ভাবতে ভাবতে দেখবে টাইম অনেকটা পেরিয়ে যায়। এই 4 মাস শুধু কনসেন্ট্রেট করে যেমন ভাবে বলছি তেমন ভাবে পড়াশোনা করো, আশা করছি প্রত্যেকেই আবার 40-এ 40ই পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি যে তোমাদের যে এই ফোর্থ সেমে আমি যেভাবে পড়াচ্ছি তোমরা শুধু সেটুকু ফলো করো, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট। যেভাবে লাইন বাই লাইন বলবো, যেভাবে নোটসপত্র তোমাদেরকে দিব, সেগুলো শুধু ফলো করো, তাহলে আর তোমাদের যে 40-এ 40 পাওয়াটা, তোমাদের 99% কমন পাওয়াটা, সেটা কিছু ব্যাপারই হবে না। যারা এর আগের এক্সাম দিয়েছো তাদের জন্য নতুন করে কিছু বলার নেই, তোমরা অলরেডি তোমাদের পরীক্ষার সময় পেয়ে গেছো। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা, তোমাদেরকে চিন্তা করার কিছু নেই। তোমরা শুধু চ্যানেলটাকে ঠিকঠাক ভাবে ফলো করো, আমাদের অ্যাপটাকে ফলো করো। সেখানে শুধু যে ইংলিশ তাও নয়, বাকি সাবজেক্টগুলো একই রকমই কেয়ারের সঙ্গেই কমপ্লিট করানো হয়। তার সঙ্গে যেটা আরেকটা সব থেকে মূল ব্যাপার হলো, তোমরা যে টিচারের সঙ্গে তোমাদের কোনো ইংলিশ সাবজেক্টের সমস্যা হলে তোমরা ডিরেক্ট আমাকে বলতে পারবে, বাকি সাবজেক্টের সমস্যা হলে ডিরেক্ট টিচারদের সঙ্গে যে একটা কমিউনিকেশনের ব্যাপারটা থাকে, সেই জায়গাটা কিন্তু তোমাদের সবসময় থাকছে। যে কোনো সময় তোমাদের যে কোনো ডাউট যে কোনো সময় ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদের টিচাররা থাকছে, আমরা প্রত্যেকেই থাকছি। তোমাদের সমস্ত ডাউট আমরা কিন্তু ক্লিয়ার করে দিব। তোমরা যারা এলি ট্যাব থেকে ভিডিও লেকচার দেখেছো, এমসিকিউ প্র্যাকটিস করেছো, তারপর নোটসপত্র দেখেছো, তো তারা কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছো, তারা কিন্তু উইনার। কিন্তু এখনো পর্যন্ত যারা তোমরা এলি ট্যাবটি ডাউনলোড করোনি, তারা এলিটিয়ান্সদের মতো যদি ফিল করতে চাও, উইনার হতে চাও, তাহলে অবশ্যই এলি ট্যাবটি ডাউনলোড করে নাও। তোমরা কিন্তু অনেক কিছুই এখান থেকে পেয়ে যাবে। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আজকের তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রথম ক্লাসটি শুরু করি। এবং তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি ছিল, চ্যাপ্টারটি দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। হেই, এলি ট্যাবে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400-টির বেশি ভিডিও লেকচার, 600-টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলি ট্যাব ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং এর যে মেইন চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে, এটা একটা বইয়ের কালেকশন, এবং এই কালেকশনের মধ্যে যে ফার্স্ট চ্যাপ্টার ডাউন দ্য র্যাবিট হোল, এটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। তো এই গল্পটা আমরা পড়ে নিব। গল্পটা পড়ার আগে আমরা কিছু বিষয় একটু দেখে নিব। যে দেখো, এই যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এই ওয়ান্ডারল্যান্ড শব্দটা শুনে তোমাদের মাথায় কি আসছে? ওয়ান্ডারল্যান্ড শব্দটা ওয়ান্ডারফুল বা একটা অদ্ভুত কিছু একটা জিনিসের আভাস আমরা পাচ্ছি। এই ওয়ান্ডার শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে একটা অলৌকিক অদ্ভুত কিছু আমরা দেখতে পাবো। এবং দেখো, এই ওয়ান্ডার শব্দটা থেকে
এই অলৌকিক জিনিস যেটা আমরা একটা ধারণা পাচ্ছি, সেই ধারণাটাকে এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন এই যে দেখো এই টাইটেল ডাউন দ্য র্যাবিট হোল, এই যে এই টাইটেলটা সাবটাইটেল থেকে আমরা কিন্তু বুঝতে পারছি ডাউন, ডাউন মানে নিচে, র্যাবিট হোল মানে র্যাবিট, তোমরা তো দেখেছো খরগোশ, খরগোশের একটা গর্ততে বাস করে, যে গর্তর মধ্যে দিয়ে এই যে দেখো খরগোশ একটা দেখতে পাচ্ছ, এই গর্তর মধ্যে দিয়ে কিছু একটা ঘটনা আমরা শুনতে পারবো, জানতে পারবো। তো দেখো এখানে একটা বাচ্চা মেয়ের একটা ছবি দেখতে পাচ্ছি, একটা র্যাবিটের ছবি দেখতে পাচ্ছি। তো এটা থেকে আমরা একটু ধারণা করতে পারি যে আমরা কিছু একটা অলৌকিক বাচ্চাদের গল্প, একটা খুব সাধারণ সিধা সাদা একদম গল্প, যেটা আমরা ছোটবেলায় যে ধরনের গল্প কল্পনা করে থাকি, যে ধরনের আমাদের কল্পনাগুলো থেকে থাকে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের এই গল্পটা। তো চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক। প্রথমত আমরা ক্লাস শুরু করার আগে এর পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে জেনে নিব। এর পাবলিকেশন ডেট হচ্ছে নভেম্বর 1865, 1865 সালে নভেম্বর মাসে এই গল্পটি পাবলিশ করা হয়, এবং যে সময় এই গল্পটি পাবলিশ করা হয় সেই সময় কিন্তু চলছিল ভিক্টোরিয়ান এজ। তো আমরা বাকি জিনিসগুলো চ্যাপ্টারটা যখন আরো ডিটেলে যাব তখন বুঝতে পারবো। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জনরা, জনরা, এবং দেখো লেখা আছে একটা বাচ্চা মেয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এবং চিলড্রেন্স নভেল বা আমরা এটাকে ননসেন্স লিটারেচার হিসেবে মার্ক করি। কিন্তু কেন চিলড্রেন্স নভেল? সেই সব নভেলগুলো যেগুলো বাচ্চাদেরকে কেন্দ্র করে লেখা হয়েছিল। বাচ্চাদেরকে কেন্দ্র করে বলতে আমরা যে বিভিন্ন কল্প কাহিনীগুলো দেখি, বিভিন্ন কার্টুন যে দেখি, বিভিন্ন কার্টুনগুলোতে কি দেখতে পাই, বিভিন্ন কার্টুনে বিভিন্ন অলৌকিক জিনিস দেখতে পাই, বিভিন্ন ননসেন্স জিনিস দেখতে পাই, যেগুলো কোনো রকম লজিক্যাল নয়, যেগুলো কোনো রকম ভাবে আমাদের সেন্স ক্রিয়েট করে না, কিন্তু দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে যে আমরা দেখছি যেমন টম অ্যান্ড জেরি কার্টুন আমরা দেখছি, বা বিভিন্ন ওই যে মোটু পাতলু কার্টুন আমরা দেখছি। তো দেখছিটা কেন? বা গোপাল ভাঁড়ের যে বিভিন্ন গল্পগুলো দেখছি, বা ছোটা ভীম যে আমরা দেখছি, সেগুলো কেন দেখি? দেখতে ভালো লাগে। আমরা জানি যে এটার কোনো লজিক নেই, অথচ আমাদেরকে ভালো লাগে। আমরা এতটা বড় হয়ে যাওয়ার পরেও এখনো আমরা মিস্টার বিনের সেই কার্টুনটা দেখি। কিন্তু কেন দেখতে ভালো লাগে? কারণ সেইখানে তারা নিজে থেকে বোকামো করে সেটা থেকে হাস্যকর জিনিস আমাদেরকে দেখে, আমরা হাসি। আমরা একটু এই যে চারদিকে সবসময় কাজকর্ম, বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন রকম পড়াশোনা, আরো বিভিন্ন রকম কাজ, এই কাজগুলো থেকে একটু ছিটকে বেরিয়ে যেতে, বিভিন্ন স্ট্রিক্ট রুলস রেগুলেশন, বিভিন্ন আমাদেরকে যে সব জায়গায় কর্মজীবন হোক, পড়াশোনার জীবন হোক, বিভিন্ন জায়গাতে যে আমাদেরকে এক জায়গাতে বেঁধে রাখে, এই বাধা থেকে একটু মুক্ত হওয়ার জন্যই কিন্তু আমরা এই ননসেন্স টাইপের জিনিসগুলো দেখি, যেগুলো সেন্স তৈরি করে না ঠিক, কিন্তু আমাদেরকে আনন্দ দেয়, আমরা সেগুলোকে উপভোগ করতে পারি। তো সেই রকমই আমাদের লেখক তিনিও এই ধরনের একটা গল্প লিখলেন, যেটাকে একদম পুরোপুরি বাচ্চাদেরকে কেন্দ্র করে লেখা। কিন্তু বাচ্চাদেরকে কেন্দ্র করে লেখা হলেও কিন্তু আমরা বড়রাও সেটা পড়ে ঠিক ততটাই আনন্দ পাই, তার থেকে বেশি আনন্দ পাই। এবার সেই জিনিসটাই চিলড্রেন্স নভেল বা ননসেন্স লিটারেচার, যেখানে আমরা লজিক্যাল কিছু পাবো না, আমরা পাবো ইললজিক্যাল জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাবো। এরপরে এর টাইটেল দেখো ডাউন দ্য র্যাবিট হোল। তাহলে ডাউন দ্য র্যাবিট হোল এটা কিন্তু একটা মেটাফোর একটা জিনিসকে সিম্বলাইজ করছে। কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে? র্যাবিট হোল এখনকার দিনে আমরা ব্যবহার করে থাকি সেই অর্থটা বোঝানোর জন্য, যখন আমরা কোনো রকম ঝামেলার মধ্যে পড়ে যাই, কোনো রকম একটা সিচুয়েশন, পাজলিং সিচুয়েশনের মধ্যে পড়ে যাই, যে সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, আমরা এতটাই পাজেলড হয়ে যাই যে আমরা সেই সিচুয়েশন থেকে, আমরা চারিদিক থেকে এমনভাবে ঘিরা পড়ে যাই যে আমার নিজের তৈরি করা একটা ফাঁদে যেন আমি পড়ে গিয়েছি, এবং সেই ফাঁদে পড়ে গিয়ে কিন্তু আমি আর বেরোতে পারছি না। তো সেই জিনিসটাই সিম্বলাইজ করছে এই র্যাবিট হোল। এরপরে আমরা আমাদের লেখক লুইস ক্যারল সম্পর্কে একটু জেনে নিব। লুইস ক্যারল যে নামটা, তার কিন্তু এটা হচ্ছে কিন্তু ছদ্মনাম। লুইস ক্যারলটা হচ্ছে ছদ্মনাম, এবং ইনার অরিজিনাল নাম হচ্ছে কিন্তু চার্লস লাডউইচ ডজস্টন। তার পুরো নাম হলো চার্লস লাডউইচ ডজস্টন, এবং তিনি একজন খুব ব্রিলিয়ান্ট অক্সফোর্ডের একজন ম্যাথামেটিশিয়ান এবং লজিশিয়ান। দেখো ম্যাথামেটিক্স এবং লজিক, যিনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেন, তিনি সবসময় কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন তার থাকে, অথচ তিনি লিখছেন একটা ননসেন্স বা বাচ্চাদের জন্য একটা লিটারেচার বা একটা গল্প। তাহলে তুমি ভেবে দেখো একবার, এইরকম একজন যে লিখছেন, যিনি একজন ম্যাথামেটিশিয়ান লজিশিয়ান হওয়ার পরেও কিন্তু ইললজিক্যাল জিনিস যে লিখছেন, তার মানে তিনি কতটা চাপে ছিলেন, বা তিনি যে সোসাইটিতে বাস করতেন সেই সোসাইটিতে মানুষজন কতটা চাপে ছিল, মানুষজনকে চারিদিক থেকে বিভিন্ন স্ট্রিক্ট, যে ভিক্টোরিয়ান পিরিয়ডে বিভিন্ন স্ট্রিক্ট রুলস রেগুলেশনের মধ্যে যে আবদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই জিনিসটা থেকে একটু বেরিয়ে যাওয়ার একটা রাস্তা। তাই জন্য তিনি এতটাই ফেমাস। তারপরে ক্যারল ক্রিয়েটেড দ্য টেল অন এ বোট, এবং এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু
অরিজিনালি ভাবে যদি দেখা যায় তো তিনি একটা নৌকাতে, ছোট নৌকাতে করে ট্রাভেল করছিলেন এবং তিনজন বাচ্চা মেয়েকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা লিখেছেন এবং অ্যালিস সেখানে ছিল প্রধান। অ্যালিসকে দেখে তার এই গল্পটা মনে পড়ে। সেখানে বাচ্চা বাচ্চা তিনটা মেয়ে, তিনি বোটে ট্রাভেল করছেন এবং তাদের সঙ্গে তিনি বিভিন্ন গল্প করতে গিয়ে, খেলা করতে গিয়ে বা তাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তার এই ধরনের গল্পের কথা মনে পড়ে এবং তিনি তার যে কল্পনা শক্তি ব্যবহার করে এই ধরনের এত সুন্দর একটা কবিতা, এত সুন্দর একটা গল্প লিখে গিয়েছেন, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তারপরে এর ক্যারেক্টারগুলো, আমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে অ্যালিস, যে কিনা একজন ইয়াং মেয়ে, তার বয়স এখন, তিনি তার ছোটবেলা, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে প্রবেশ করবে এবার তার বিভিন্ন রকম কিউরিওসিটি। এবং তারপরে আর একটা ব্যাপার হচ্ছে যে ভিক্টোরিয়ান পিরিয়ডে যে একটা স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেই রুলস অ্যান্ড রেগুলেশন থেকে ভাবো একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, তাকে একদম চারদিক থেকে আবদ্ধ করে রাখা হয়েছে, সব দিক থেকে সবসময় কিন্তু তাকে এটা করা যাবে না, সেটা করা যাবে না। বাচ্চাদের তো কিউরিওসিটি মনের বেশি, তাদের উৎসুকতা, উদ্বিগ্নতা যাই বলি না কেন সবসময় তাদের বেশি, এটা কি সেটা কি, প্রত্যেকটা জিনিস জানার চাহিদা বা জানার ইচ্ছেটা তাদের বেশি। তো সেরকমই একজন ক্যারেক্টার হলো অ্যালিস, যার চোখের সামনে যাই দেখতে পায় সেটা নিয়ে কিন্তু তার মনে প্রশ্ন ওঠে এবং তার মনে প্রশ্ন ওঠে যে কেন সেটা, কেন ওটা, এটা সেটা প্রত্যেকটা জিনিস। এবং সে যে একটা বাল্যকাল থেকে একটা যে অ্যাডাল্টহুডে সে প্রবেশ করছে বা পিউবার্টিতে যে প্রবেশ করছে, সেই জিনিসটা কিন্তু এখানে হাইলাইটেড হয়েছে। এবং আমাদের তারপরের ক্যারেক্টার হচ্ছে তার বোনকে আমরা পুরো গল্পে সেরকম ভাবে দেখতে পাবো না, গল্পের শুরুতে শুধু আমরা দেখতে পাবো তার বোন যে কিনা একটা বই পড়ছে, ব্যাস এইটুকুই। এবং যেই বইটা অ্যালিসের কিন্তু মোটেও ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা আমরা গল্প পড়তে গিয়ে দেখে নিব। তারপরে হোয়াইট র্যাবিট, দেখো একটা র্যাবিট, আমরা নর্মালি র্যাবিট দেখেছি কিন্তু এই ধরনের র্যাবিটকে দেখেছি যে দেখো কি পরে আছে, একটা কোট পরে আছে, হাতে একটা ঘড়ি আছে, চোখে চশমা আছে, কানগুলো এরকম খাড়ো খাড়ো দাঁড়িয়ে আছে, মানুষের মতোই দাঁড়িয়ে আছে। তো এই যে এই র্যাবিটটাকে কেন্দ্র করে এবং অ্যালিসকে কেন্দ্র করে এই দুটো ক্যারেক্টার আমাদের প্রধান চরিত্র, এই দুটো চরিত্রকে কেন্দ্র করে কিন্তু পুরো গল্পটা এগিয়ে যাচ্ছে। তারপরে ডাইনা দ্য ক্যাট, এই ক্যাটকে আমরা সরাসরি দেখতে পাবো না গল্পে, কিন্তু তার কথা আমরা শুনতে পারবো। এবং অ্যালিস, এই ক্যাটটা কিন্তু হচ্ছে অ্যালিসের বাড়িতে থাকে। অ্যালিস যে একজন বাচ্চা মেয়ে, তার বিড়ালের প্রতি ভালোবাসা, তার যে খেয়াল রাখার, তার প্রতি যে তার একটা ভালোবাসা থেকে গেছে, সেই জিনিসটাই কিন্তু এই বিড়ালটা সিম্বলাইজ করছে। তারপরে আমরা দেখে নিব এবার লাইন বাই লাইন অ্যানালিসিস। তো দেখো এই যে লাইন বাই লাইন মিনিং এবং অ্যানালিসিস, এটা করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা অবশ্যই তোমাদের টেক্সটটা সঙ্গে নিয়ে বসো এবং বসার পরে কিন্তু ক্লাসটি দেখো। তাহলে কি হবে যে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু মানেটা, যেখানে যা সমস্যা থাকবে সেটাও লিখে নিতে পারবে এবং তোমাদের রিভিশন দিতেও খুব সুবিধা হবে। কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যে জায়গাগুলো তোমাদেরকে আমি বলে দিব যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলো মার্ক করে নিতে পারবে। এবং ক্লাসটা যখন দেখছো তখন কিন্তু অবশ্যই একবার ফাঁকা সময় নিয়ে কিন্তু দেখো। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। দেখো তোমাদের টেক্সট কিন্তু দুই ধরনের হয়ে গেছে। দুই ধরনের বলতে কিরকম, যে একটা পুরনো বই যেটা তোমাদের কাছে এখন আছে এবং আর একটা নতুন বই এসেছে, পাবলিশ হয়েছে, যেখানে কিন্তু অলরেডি অ্যাবাউট দ্য অথর, তাই জন্য আমরা অথর সম্পর্কে বা লুইস ক্যারল সম্পর্কে তেমন বিস্তর কিছু জানিনি, যেহেতু তোমাদের অলরেডি এটা টেক্সটে দেওয়া আছে। যাদের কাছে দেওয়া নেই তারা অবশ্যই এখান থেকে পড়ে নিবে। তো দেখো প্রথমত কি বলছে, লুইস ক্যারল, চার্লস লাডউইগ ডজস্টন, বেটার নোন বাই হিজ পেন নেম লুইস ক্যারল। এটা তার কিন্তু ছদ্মনাম ছিল, তার আসল নাম হচ্ছে চার্লস লাডউইগ ডজস্টন এবং তিনি হচ্ছেন একজন ইংরেজি সাহিত্যিক, ইংলিশ অথর, পোয়েট, ম্যাথমেটিশিয়ান, ফটোগ্রাফার অ্যান্ড রিল্যাক্ট্যান্ট অ্যাংলিকান ডেকন। রিল্যাক্ট্যান্ট মানে অনিচ্ছুক, তার ইচ্ছে নেই, অথচ তিনি একজন ইংরেজি যাজক, মানে তার এসবের প্রতি অতটা ইচ্ছে নেই, মানে তিনি যে যাজক হবেন তার কিন্তু ওটার প্রতি অতটাও ইচ্ছে নেই, তারপরেও কিন্তু তিনি হয়েছেন। যাই হোক, হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। আজকের আমাদের যে গল্প, এই গল্পটা হচ্ছে তার একটা বিখ্যাত লেখা। অ্যান্ড এর সিকুয়েল মানে এর ধারাবাহিকতা আর একটার মধ্যে দেখা যায়, থ্রু দ্য লুকিং গ্লাস। এখানেও একটা লুকিং গ্লাস বলতে আয়নার মধ্যে দিয়ে, আয়নার মধ্যে ভিতরের একটা আলাদা দেশকে অ্যালিস এক্সপ্লোর করবে, সেই গল্পটা। তো যাই হোক, আজকের আমাদের সিলেবাসে যেটা আছে অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, এটা আমরা পড়বো। হি ওয়াজ নোটেড ফর হিজ ওয়ার্ড প্লে, লজিক অ্যান্ড ফ্যান্টাসি। মানে তার যে গল্পগুলো, তার গল্পগুলো বেশিরভাগটাই আমরা দেখতে পাবো ওয়ার্ড প্লে, বিভিন্ন শব্দের খেলা,
শব্দ নিয়ে শব্দের যে ব্যবহার, সেই সুন্দরভাবে যে ব্যবহার করা, সেই জিনিসটা আমরা দেখতে পারবো, লজিক দেখতে পাবো, এবং ফ্যান্টাসি একটা আলাদাই জগৎ, কল্পনা জগৎকে আমরা দেখতে পাবো। সাম অফ অ্যালিস ননসেন্সিক্যাল ওয়ান্ডারল্যান্ড লজিক রিফ্লেক্টস হিজ পাবলিশড ওয়ার্ক অন ম্যাথামেটিক্যাল লজিক। এবং দেখো ম্যাথামেটিক্যাল লজিকের সঙ্গে কিন্তু এই ওয়ান্ডারল্যান্ডের লজিক কিন্তু মিক্স করে দিয়েছেন তিনি। ওয়ান্ডারল্যান্ডের লজিক, ওয়ান্ডারল্যান্ড একটা কল্পনা জগৎ, যেই জগতের সঙ্গে ম্যাথামেটিক্যাল লজিকের মিলবন্ধন ঘটিয়ে দিয়েছেন তিনি। অ্যান অ্যাভিড পাজল সলভার, একজন চরমভাবে তিনি পাজল সলভ করতে পারতেন। ম্যাথামেটিশিয়ান, বুঝতেই পারছো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ মাইন্ড তার, তাই জন্য তিনি খুব সুন্দরভাবে পাজলগুলোকে সলভ করতে পারতেন। ক্যালর ক্রিয়েটেড দ্য ওয়ার্ড ল্যাডার পাজল, এবং তিনি এই ওয়ার্ড ল্যাডার পাজল, এই ওয়ার্ডটিও কিন্তু তিনি ইনভেন্ট করেছেন, হুইচ হি পাবলিশড ইন হিজ উইকলি কলাম ফর ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন। এবং তার সাপ্তাহিক পত্রিকাতে তিনি এই যে ল্যাডার পাজলটা কিন্তু পাবলিশ করতেন, তাকে খুব ভালো লাগতো। বিটুইন 1879 and 1881. In 1882, a memorial stone to Carroll was unveiled at Poets Corner. তার যে একটা স্মৃতিসৌধ কিন্তু সেখানে স্থাপন করা হয়েছিল পোয়েটস কর্নারে, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, মানে তার সম্মানে এই স্মৃতিসৌধটা স্থাপন করা হয়। দেয়ার আর সোসাইটিজ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডেডিকেটেড টু দ্য এনজয়মেন্ট অ্যান্ড প্রমোশন অফ হিজ ওয়ার্ক। বিভিন্ন সোসাইটি আছে বিভিন্ন দেশে, বিভিন্ন সারা বিশ্ব জুড়ে কিন্তু লুইস ক্যারলকে চেনা হয় তার এই যে লেখাগুলোর জন্য। এবং শুধু তাকে চেনা হয় তা কিন্তু নয়, তার যে লেখাগুলোকে এনজয় করার জন্য, মানুষজন যেন এনজয় করতে পারে, উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এই ছিল আমাদের অ্যাবাউট দ্য অথার। এরপর আমরা দেখে নিব অ্যাবাউট দ্য টেক্সট। অ্যাবাউট দ্য টেক্সটটা কি? তো অ্যাবাউট দ্য টেক্সট হচ্ছে আমাদের এই যে গল্পটা শুরু করছি তার আগে গল্পটা সম্পর্কে অল্প বিস্তর কিছু জেনে নাও। ঠিক আছে, দ্য ফ্রেজ ডাউন দ্য র্যাবিট হোল অরিজিনেটেড ফ্রম লুইস ক্যারলস অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, হোয়ার অ্যালিস ফলোজ এ টকিং র্যাবিট অ্যান্ড ফলস ডাউন এ হোল ইনটু এ স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড। তাহলে এই গল্পটা ডাউন দ্য র্যাবিট হোল, লুইস ক্যারলের অ্যালিস ইন অ্যাডভেঞ্চার, যেখানে অ্যালিস একজন ফলো করবে কাকে? র্যাবিটকে, একটা খরগোশকে ফলো করতে করতে, খরগোশের পিছু করতে করতে একটা গর্তর মধ্যে পড়ে যাবে, একটা অদ্ভুত একটা জায়গা, যেটা একটা ফ্যান্টাস্টিক্যাল ইমাজিনেটিভ একটা অদ্ভুত একটা জগতে তাকে অ্যালিসকে নিয়ে চলে যাবে। টুডে ইট ইজ আ মেটাফোর, এটা আজকের দিনে ব্যবহার করা হয় একটা মেটাফোর হিসাবে। তোমাদেরকে প্রথমে কিন্তু বললাম যে এটাকে মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়। তো কিসের মেটাফোর? ফর গেটিং লস্ট ইন এ কমপ্লেক্স অর ডিস্ট্রাক্টিং পারসুয়েট, যে আমরা কোনো কিছুর খোঁজ করতে গিয়ে এমন একটা পাকের মধ্যে পড়ে যাই, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাই যেখান থেকে আমরা চাইলেও কিন্তু বেরিয়ে আসতে পারি না। তো সেই জিনিসটাই মেটাফোর হিসাবে ইউজ করা হয়েছে র্যাবিট হোলের মেটাফোর। ইন দ্য টেক্সট, এই গল্পে অ্যালিস বোর্ড বাই হার সিস্টার্স রিডিং, অ্যালিস কিন্তু বোর হয়ে গেছে তার বোনের পড়া দেখে। তো দেখো, আমরা যখন অ্যালিসের ক্যারেক্টার বা তার বোনের ক্যারেক্টার যখন পড়ছিলাম তখনই কিন্তু বলেছি তার বোনের পড়া দেখে কিন্তু অ্যালিস বিরক্ত হয়ে যাচ্ছে। বোর্ড বাই হার সিস্টার্স রিডিং, তার বোনের পড়া দেখে বিরক্ত হয়ে গিয়ে সি ইজ এ হোয়াইট র্যাবিট, কেন বিরক্ত হচ্ছে সেটা কিন্তু আমরা টেক্সটে গিয়ে কিন্তু ভালো মতো বুঝে নিব। তো তখন সে দেখছে একটা সাদা রঙের খরগোশকে উইথ এ পকেট ওয়াচ, একটা ছোট্ট ঘড়ি পকেট ওয়াচ কিরকম, আমরা যখন ক্যারেক্টার সম্পর্কে পড়ছিলাম সেখানে একটা ঘড়ির ছবি দেওয়া ছিল, সেই ধরনের একটা ঘড়ি, ছোট্ট একটা হাতের পকেটে রাখার ঘড়িগুলো, হুইচ লিডস টু এ লং ফল ইনটু এ স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড। এবং তার সঙ্গে তাকে ফলো করতে করতে, তার পিছু করতে করতে একটা গর্ত অব্দি পৌঁছায়, এবং গর্ত গিয়ে সেখানে একটা লং ফল মানে বিশাল একটা গর্তের মধ্যে সে পড়ে যায়, ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড, যেটা একটা অলৌকিক জগতে তাকে নিয়ে চলে যায়, হোয়ার দ্য রুলস অফ রিয়ালিটি ডোন্ট অ্যাপ্লাই, যেখানে এই যে সাধারণ আমরা যে সমাজে বাস করি সেই সমাজের যে নিয়ম কানুনগুলো সেখানে কিন্তু কোনোটাই কাজ করে না। ইন দ্য 21st century, স্পেশালি উইথ দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি, বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বিভিন্ন আমরা যে ফোন ইউজ করছি, বিভিন্ন ডিজিটাল জিনিসপত্র ইউজ করছি, সেইগুলো, দ্য টার্ম হ্যাজ কাম টু মিন এ পারসন, এই টার্মটা, র্যাবিট হোল টার্মটা একটা লোক, এইরকম লোকের কথা মনে করিয়ে দেয়, এন্ডেড আপ সামহোয়ার মেন্টালি রাদার দ্যান ফিজিক্যালি। মেন্টালি কোন একটা জায়গাতে সেরকম একজন লোক থেকে গেছে, ফিজিক্যালি নয়, মানে আমরা যে মেন্টালি ক্যাপটিভেট হয়ে গেছি, কোথাও একটা বন্দী হয়ে থেকে গেছি, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে।
তো এই ছিল অ্যাবাউট দ্য টেক্সট। এবার আমরা বাকি জিনিসগুলো মানে টেক্সট, এবার অরিজিনাল টেক্সট তোমাদের যেটা শুরু হচ্ছে এই জায়গা থেকে কিন্তু খুব ভালোভাবে আমরা পড়ে নিব, এবং এই রিলেটেড যাবতীয় যাই আছে না কেন তোমরা কিন্তু এলি ট্যাব থেকে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে। তো দেখো আমাদের টেক্সটটা শুরু করি। প্রথমে বলছে অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাংক অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু। অ্যালিস কি হচ্ছে, বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড, খুব বিরক্ত হয়ে যাচ্ছে। টায়ার্ড মানে এখানে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, অফ সিটিং বসে থেকে, বাই হার সিস্টার, বাই বলতে এখানে পাশে, তার বোনের পাশে বসে থেকে অ্যালিস কিন্তু খুব বিরক্ত হয়ে গেছে। অন দ্য ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে নদীর তীরে, অন দ্য ব্যাংক অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, নদীর তীরে বসে থেকে, তার বোনের পাশে বসে থেকে সে কিন্তু বিরক্ত হয়ে গেছে, কারণ তার কিছু সেখানে করার নেই। অনস আর টয়েস সি পিপড, পিপড মানে উকি মেরে দেখা, তো একবার কিংবা দুইবার সে উকি মেরে দেখলো ইনটু দ্য বুক, বইয়ের দিকে। হার সিস্টার ওয়াজ রিডিং, কোন বইটার দিকে, যেই বইটা কিনা তার বোন পড়ছিল, বাট ইট হ্যাড নো পিকচার্স, কিন্তু এতে কোনো ছবি ছিল না। এই জায়গাটা ভালো করে মনে রাখবে যে তার বোনের বইয়ের দিকে সে তাকালো দুই তিনবার না, এক দুইবার। মনে রাখতে হবে যে অ্যালিস তার বোনের সঙ্গে নদীর ধারে বসেছিল এবং এক দুইবার তার বোনের বইয়ের দিকে তাকালো, তাকে বিরক্ত লাগছিল। তার পাশে, তার বোনের পাশে বসে থাকতে থাকতে নদীর ধারে যে তার বোনের পাশে বসেছিল তাকে বিরক্ত লাগছিল, কারণ তার সেখানে কিছু করার নেই, এবং তার বোনের যে বই যেটা তার বোন পড়ছে সেই বইটাও কিন্তু তার কাছে বিরক্তিকর। অর কনভারসেশন, না কোনো ছবি আছে, না কোনো রকম কথোপকথন আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, তো এইরকম বইয়ের দরকারটা কি, থট অ্যালিস, অ্যালিস মনে মনে ভাবলো, উইদাউট পিকচার্স অর কনভারসেশন, ছবি বা কোন রকম কথোপকথন ছাড়া এরকম বইয়ের দরকার কি, এরকম বইয়ের কি প্রয়োজন আছে। তাহলে দেখো আমাদের এখান থেকে প্রশ্ন এরকম আসতেই পারে, হোয়াই ওয়াজ অ্যালিস ফিলিং বোর্ড, তাহলে অ্যালিস কেন বোর্ড ফিল করছিল, তাহলে অ্যালিসের বোর লাগছিল, বোরিং মনে হচ্ছিল, বিরক্ত লাগছিল, কারণ সে তার বোনের পাশে বসে আছে এবং তার সেখানে কিছু করার নেই। তার বোন একটা বই পড়ছে, যে বইটাও মোটেও ইন্টারেস্টিং নয়। যদি প্রশ্ন আসে যে বইটা কেন ইন্টারেস্টিং ছিল না, তাহলে উত্তর দিতে হবে কি, বইটা ইন্টারেস্টিং অ্যালিসকে মনে হয়নি বা ইন্টারেস্টিং ছিল না, কারণ সেই বইয়ের মধ্যে কোন রকম ছবি বা কথোপকথন, কনভারসেশন কিচ্ছু ছিল না, ফাঁকা বই। কি পড়ছে তাহলে তার বোন? দেখো এটা আমরা কিন্তু এইভাবে পড়বো, এবং এইভাবে পড়তে গেলে কি হবে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব সহজে তোমরা উত্তরটা করতে পারবে, যেমনটা তোমাদের থার্ড সেমে তোমরা করে এসছো। তো দেখো এইটুকুর মধ্যে আমরা কি কি কোশ্চেন হতে পারে সেটা পেয়ে গেলাম। তারপরে দেখি আমরা, সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাহলে সে এবার কিন্তু বিরক্ত হয়ে গেছে, এবার নিজে মনে মনে ভাবছে, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। সে মনে মনে নিজের মনে মনে ভাবছে, অ্যাজ যতটা সে পারছে, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা তার দ্বারা সম্ভব, ফর দ্য হট ডে, কারণ সেই গরম দিনটা, মেড হার ফিল ভেরি স্লিপি, গরম দিনটা তাকে প্রচন্ড ঘুম ঘুম ভাব পাইয়ে দিয়েছে, অ্যান্ড স্টুপিড, এবং তাকে খুবই বিরক্ত লাগছে, ভালো লাগছে না, মোটেও নিজেকে বোকা বোকা মনে হচ্ছে। কি জানে কিরকম একটা দিন, একটা গরম, চারিদিকে প্রচন্ড গরম, এবং সেই গরমের মধ্যে নদীর ধারে বসে আছে, সে মনে মনে ভাবছে কিছু করারও নেই, কি করবে। তাকে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো আমরা কি করি যে গরমের ছুটির সময় চারিদিকে বিশাল একটা গরম, এবং সেই গরমের মধ্যে আমাদেরকে ঘরের মধ্যে শুয়ে থাকতে ভালো লাগে, ফ্যানের নিচে শুয়ে আছি, বসে বসে ফোন দেখছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, মানে ল্যাদ খেতে তাকে ভালো লাগছে। তো সেই জিনিসটা সে ভাবছে, whether the pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking up the daisies, বলছে সে মনে মনে আবার এটাও ভাবছে যে প্লেজার অফ মেকিং ডেজি চেন, ডেজি ফুলের যদি একটা মালা তৈরি করা হয় সেটা কি ঠিক হবে, সেখানে উঠে, মানে সে সেখানে ল্যাদ খেয়ে পড়ে আছে, এবার ভাবছে যদি আমি উঠে গিয়ে যদি ডেজি ফুলগুলো তুলি এবং ফুলগুলো তুলে যদি একটা মালা বানাই, তাহলে কি সেটা ঠিক হবে। হোয়েন সাডেনলি হোয়াইট র্যাবিট, মানে এই সবগুলো তার মনের মধ্যে চলতে আছে, এবং হঠাৎ করেই একটা সাদা র্যাবিট, সাদা খরগোশ তার সামনে দিয়ে চলে এলো, উইথ এ পিঙ্ক আই, এবং তার চোখটা কেমন ছিল, গোলাপি, পিঙ্ক আই, র্যান ক্লোজ বাই হার, সেটা তার পাশে দিয়ে দৌড়ে চলে গেল। তোমরা দেখেছো, যারা খরগোশ দেখেছো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে খরগোশ কিন্তু যেখানে দৌড়া খুব জোরে করে দৌড়ে যায়। তো সেই রকমই তার পাশে দিয়ে একটা সাদা রঙের খরগোশ, যার চোখ ছিল কেমন, পিঙ্ক, সে কিন্তু সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, তো তার সামনে দৌড়ে গেল, তো গেল, তাহলে কি হলো, সেটা তো কিছু এমন কিছু হয়নি,
সেটা তো কোনো এফেক্ট ফেলার কোনো কথা নাই। নট ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হেয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ। না, এটা তার সামনে যে র্যাবিট দৌড়ে চলে গেল সেটাও তাকে কিছু মনে হয়নি। নট ডিড অ্যালিস থিঙ্ক, না এটা অ্যালিস ভাবলো সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, অদ্ভুত কিছু। আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য ওয়ে মানে হচ্ছে অদ্ভুত। না সেই র্যাবিটটাকে দৌড়ে যেতে গিয়ে তার দৌড়ে দেখতে পেয়ে তার অদ্ভুত লাগলো, না সেখানে র্যাবিটটা যে তার সামনে দিয়ে কিছু একটা বলছিল। র্যাবিটকে সাধারণত কথা বলে? তোমরা কথা বলতে শুনেছো কেউ? তাহলে আমরা কেউ কিন্তু কথা বলতে শুনিনি। কিন্তু আমরা যেহেতু একটা লিটারেচার পড়ছি, ননসেন্স লিটারেচার, বাচ্চাদের লিটারেচার, তো এখানে র্যাবিট কেন, নদীও কথা বলতে পারে, বাতাসও কথা বলতে পারে, সবাই কথা বলতে পারে, যা বলবে তাই মেনে নিতে হবে। তো সেই রকমই তো বলছে, এটা তো র্যাবিটটা তার সামনে দিয়ে গেলে এটা অদ্ভুত মনে হয়নি, এবং র্যাবিট যে কথা বলছে সেই ব্যাপারটাও কিন্তু অ্যালিসের অদ্ভুত মনে হয়নি। কি বলছে র্যাবিট দেখে নেবো, ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। যা, আমি তো অনেক লেট করে ফেলেছি। when she thought it over afterwards, যখন সে এটা পরে ভাবলো, it occurred to her, এটা তার মনে হলো, that she ought to have wondered, তাকে এটা নিয়ে আশ্চর্য হওয়ার কথা ছিল, মানে তাকে আশ্চর্য হতে হতো at this, but at the time it all seemed quite natural। তাকে সে যখন পরে ভাবছে সে বুঝতে পারছে তাকে এটা নিয়ে অদ্ভুত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সেই সময়ে তাকে পুরোপুরি ন্যাচারাল মনে হলো। সেই সময় তাকে এই ব্যাপারটা, মানে র্যাবিট যে কথা বলছে তার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে, তখন কিন্তু এগুলো তার অদ্ভুত কিছু মনে হয়নি, তার স্বাভাবিক মনে হয়েছে। বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ, কিন্তু যখন সেই র্যাবিটটা বা খরগোশটা একটা তার ঘড়ি, ওয়াচ, কেমন ওয়াচ তোমরা দেখেছো ছবিতে, সেই ধরনের একটা ঘড়ি আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট, এবং একটা কোট পরে আছে। দেখো ওয়েস্ট কোট, আমরা ছবির মধ্যে দেখলাম না একটা কোট পরে আছে, তো সেই রকমই একটা ওয়েস্ট কোট সে পরে আছে। সেই ওয়েস্ট কোটের পকেট থেকে ঘড়িটা বের করছে, এন্ড লুকড অ্যাট ইট, এবং ঘড়ির দিকে এভাবে বের করে তাকাচ্ছে। আমরা যেমন এইভাবে দেখি ঘড়ি, কিন্তু ও এইভাবে দেখছে, কারণ সেই সময়ের দিনে ওই ঘড়িগুলো খুব কমন ছিল, লোকজন সাধারণত ওই টাইপের ঘড়ি ব্যবহার করতো। তো তখন সে ওয়েস্ট কোট পকেট থেকে ঘড়ি বের করেছে, বলছে ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, তখন বের করছে এন্ড লুকড অ্যাট ইট, সেটার দিকে তাকাচ্ছে, এন্ড দেন হাইড অন, বলছে আমি তো লেট হয়ে গেলাম, অনেক লেট হয়ে গেল, এবং খুব দৌড়ে খুব তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাচ্ছে। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিসও তখন একদম উঠে দাঁড়ালো। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, তার কারণ তার মনের মধ্যে এটা বারবার করে আসছিল, that she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take out of it। কারণ অ্যালিস সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, কেন, কারণ এটা তোর মাথায় সঙ্গে সঙ্গে এলো, তৎক্ষণাৎ মনের মধ্যে এলো যে সে এর আগে কখনো তো এইরকম ধরনের একটা র্যাবিট দেখেনি, যে কিনা পকেট ওয়েস্টকোট পরে আছে, ওয়েস্টকোট পরে আবার পকেট থেকে, সে ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বের করছে এবং কথা বলছে, অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি মানে অত্যাধিক কৌতূহলী হয়ে, অত্যন্ত কৌতূহলী হয়ে সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, সে তখন সেই মাঠ দিয়ে দৌড় দিল আফটার ইট, তার পিছে পিছে। তার মানে অ্যালিস যেটা নিয়ে তার চিন্তা করার কথা ছিল, যেটা নিয়ে তার ভাবার উচিত ছিল, সেটা নিয়ে কিন্তু সে প্রথমে কিন্তু ভাবেনি, পরে করে তার মাথায় এলো যে এইরকম ধরনের র্যাবিট। তার মানে কোন জিনিসটা অ্যালিসের ভাবার কথা ছিল, হোয়াট ইজ আ থিং দ্যাট অ্যালিস শুড হ্যাভ ওয়ান্ডার্ড, এরকম যদি প্রশ্ন আসে তাহলে অ্যালিস শুড হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য র্যাবিট, অ্যাবাউট দ্য হোয়াইট র্যাবিট, সেই সাদা র্যাবিটের সম্পর্কে অ্যালিসের ভাবা উচিত ছিল। কেন ভাবা উচিত ছিল সেই প্রশ্নটা যদি করে, তাহলে এইরকম ধরনের র্যাবিট আমরা বা অ্যালিস কখনো কিন্তু দেখেনি। কোন ধরনের র্যাবিট, একটা র্যাবিট যার চোখগুলো কি রঙের ছিল, চোখগুলো ছিল পিঙ্ক কালারের, গোলাপি রঙের চোখ, ওয়েস্ট কোট পরে আছে, পকেট থেকে একটা ঘড়ি বের করছে, ঘড়ি বের করে কথা বলছে। তাহলে এই এত কিছু জিনিস আমরা কিন্তু কোনো খরগোশের মধ্যে দেখতে পারিনি। তারপর কি বলছে, অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, এবং তার পিছনে দৌড় দিল, দৌড় দেওয়ার পরে সে দেখলো সেটা পপ ডাউন, ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায় পড়ে গেল, র্যাবিট হোল, একটা খরগোশের গর্তে, আন্ডার দ্য হেজ, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা খরগোশের গর্তের মধ্যে সেই খরগোশটা প্রবেশ করে যায়। তারপর কি বলছে, ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, এবং অ্যালিসও তার সময় নষ্ট না করে সেও কিন্তু সঙ্গে সঙ্গে তার পিছু পিছু চলে গেল।
নেভার ওয়ান্স কনসিডারিং, একবারও কিন্তু সে মনে মনে এটা ভাবলো না, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট অ্যাগেন। সে কিন্তু তখন ভাবেনি, সে সেখানে তার পিছু করছে, তাকে ভালো লাগছে, তার পিছু পিছু সে দৌড় দিল, কিন্তু একবারও এটা ভাবলো না যে সে সেইখান থেকে বেরোবেটা কি করে। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল ফর সামওয়ে, একদম র্যাবিট হোলের মধ্যে যাচ্ছে অ্যালিস। অ্যালিস চার পায়ে হয়ে গেছে, চার পা কি করে হবে, মানে তার এইভাবে শুয়ে গিয়ে শুয়ে শুয়ে আস্তে আস্তে সে যাচ্ছে টানেলের মধ্যে দিয়ে, কিছুক্ষণ ধরে কিছু রাস্তা গেল, অ্যান্ড দেন ডিপ সাডেনলি ডাউন, অ্যান্ড দেন এবং তারপরে ডিপড মানে যেন পড়ে গেল, সাডেনলি হঠাৎ করে, এটা ক্লাউন হয়ে গেছে, এটা হবে ডাউন। ডাউন মানে হলো নিচে, হঠাৎ করে সে সেইখানে নিচে পড়ে গেল। সো সাডেনলি, এতটাই হঠাৎ, দ্যাট অ্যালিস, যে অ্যালিস হ্যাড নো মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ, এতটাই হঠাৎ করে পড়ে গেল সে, যে সে কিন্তু একটা সময়ের জন্য, একটু মুহূর্তের জন্য সে এই জিনিসটা ভাবতে পারলো না যে নিজেকে সেখান থেকে কি করে থামাবে বা নিজেকে থামিয়ে দিই, মানে সে যে একটা অচেনা জায়গার মধ্যে সে পড়ে যাচ্ছে, তার মাথাতে একবারও এই ভাবনাটা এলো না যে নিজেকে একটু থামাই। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, নিচে পড়ার সময়, অ্যান্ড হোয়াট সিম টু বি ভেরি ডিপ ওয়েল, এবং সেটা, সেই যে গর্তটা, কুয়োর মতো একটা গর্ত, সেই গর্তটা যে ছোট মোটো গর্ত ছিল তা কিন্তু নয়, ভেরি ডিপ ওয়েল, খুবই বিশাল বা গভীর একটা গর্ত। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয় সেই গর্তটা বা কুয়োটা বিশাল বড় হয়েছে বা বিশাল বড় থেকেছে, অর সি ফেল ভেরি স্লোলি, বা হয়তো সে সেখানে খুব আস্তে আস্তে, স্লোলি বলতে স্লো মোশনে যেন সে পড়ছে। ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম, কারণ তার কাছে বিশাল সময় ছিল কি করার জন্য, অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, কারণ সে যখন নিচে নামছিল, বা নিচে তো ঠিক মতো নামছে না, পড়ছে, যখন সে নিচে পড়ছিল সে তখন ভাবছিল, অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এবং কি ভাবছিল সে, যে এরপরে কি হতে চলেছে। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে অ্যালিস যখন সে গর্তের মধ্যে দিয়ে পড়ছিল তখন সে কি ভাবছিল, তাহলে অ্যালিস যখন গর্তের মধ্যে দিয়ে পড়ছিল সে ভাবছিল এরপরে কি হবে। কেমন ভাবে সে পড়ছিল, সেখানে খুব স্লো মোশনে সে পড়ছিল। কি বলা হচ্ছে, হয় গর্তটা বিশাল গভীর ছিল, অথবা সে হয়তো স্লো মোশনে পড়ছিল। তাহলে প্রথমত সি ট্রাইড টু লুক ডাউন, সে দেখার চেষ্টা করলো নিচে, অ্যান্ড মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং টু, এবং বোঝার চেষ্টা করলো। প্রথমে সে নিচে দেখার চেষ্টা করলো এবং বোঝার চেষ্টা করলো যে কি ব্যাপার, কি হতে চলেছে তার সঙ্গে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, মানে ইট ওয়াজ সো দ্যাট, এটা দেখো, ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, সিম্পল সেন্টেন্স, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই কি হবে, যে ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, তাহলে ইট ওয়াজ সো ডার্ক দ্যাট এনিথিং ক্যান নট বি সিন, যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। যে নিচে সে দেখার চেষ্টা করলো কি আছে বা কেমন আছে, কোন জায়গাতে সে পড়তে চলেছে, যে নিচের দিকে যেই তাকাতে গেল সেইটা পুরোটাই অন্ধকার, বিশাল অন্ধকার একটা জায়গা, এবং সে কিচ্ছু সেখানে বুঝতে পারছিল না। তারপরে কি বলছে, দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, এবার নিচের দিকে যখন সে দেখতে কিছু পেল না, তখন চারদিকটা দেখছে, এদিক সেদিক দুই দিক কিন্তু দেখতে শুরু করলো, এন্ড নোটিস, এবং তারপর দেখলো দ্যাট যে দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ড, সেখানে বিভিন্ন আলমারি দিয়ে ভরে আছে। সে সেখানে যখন নিচে দেখতে পেল না, তখন সাইডে দেখছে, এবং সাইডগুলোতে কি ছিল, সাইডগুলোতে বিভিন্ন আলমারি ছিল, অ্যান্ড বুক সেলস, বইয়ে তাক ছিল। হেয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস এন্ড পিকচার্স হাং আপন পেগস, বিভিন্ন সেখানে খুঁটি, বিভিন্ন খুঁটিতে দেখতে পেল, সেখানে বিভিন্ন সেখানে চারিদিকে আলমারি দেখতে পেল, আলমারির সঙ্গে বুক সেলফ মানে বইয়ের তাক দেখতে পেল, এবং ম্যাপ, বিভিন্ন ম্যাপ এবং ছবি, তার পছন্দের জিনিস ছবি। দেখো তো সে সেখানে খুঁটিতে দেখলো বিভিন্ন ছবি লেগে আছে, ম্যাপ লেগে আছে, বিভিন্ন আলমারি আছে, বিভিন্ন বইয়ের থাকগুলো আছে। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস, তখন সে একটা তাক থেকে একটা কিনে নিল, একটা জার, একটা বোতল নিয়ে নিল। অ্যাসিপাস, যখন সে নিচের দিকে নামছিল, তার মানে ভাবো আমরা যখন উপর থেকে নিচে পড়ি কিরকম ভাবে পড়ি, ধপ করে পড়ে যায়, ধপ করে পড়ে যায় না। তো সে বলছে, আমাদেরকে প্রথমে কিন্তু বলে দিয়েছে যে হয় সেই গর্তটা বিশাল গভীর ছিল, আর না হলে
সে হয়তো খুব স্লো মোশনে পড়ছিল, তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে সে খুব স্লো মোশনে পড়ছে। আমরা যখন পড়ি আমরা কি চারি পৃষ্ঠা দেখতে পাই কেমন হচ্ছে না আছে, তো সে যখন দেখতে পাচ্ছে তার মানে বুঝতে হবে সে স্লো মোশনে পড়ছে। এবং সে স্লো মোশনে পড়তে পড়তে চারিদিকটা দেখছে, কি কি দেখতে পাচ্ছে, আলমারি দেখতে পাচ্ছে, বইয়ের তাক দেখতে পাচ্ছে, ম্যাপ দেখতে পাচ্ছে, ছবি দেখতে পাচ্ছে, এবং সেখানে কিন্তু একটা জার, একটা বোতল পেয়ে গেল। কিসের বোতল পেলো? যখন সে পাস করছিল। ইট ওয়াজ লেবেল, এতে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড, অরেঞ্জ মার্মালেডের একটা বোতল পেল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি, কিন্তু এটা অরেঞ্জ মার্মালেড মানে হচ্ছে জ্যাম, জ্যামের একটা বোতল পেয়ে গেল। কিন্তু সে একটু দুঃখিত হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেল। কেন ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেল? কারণ এটা পুরোটাই ফাঁকা ছিল। সে ভাবলো কিছু একটা খাবার দাবার এবার মনে হয় আমি পেয়েছি, তো পেয়েছি খাবার দাবার, কিন্তু দেখছে সেই জারটা তো পুরোটা ফাঁকা, সেই ক্যানটা পুরোটা ফাঁকা। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার। সে এবার দেখো কিছু পেলাম, হাতে নিলাম, বোতলটা পেলাম, হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি ফাঁকা, তো আমরা কি করছি, তাহলে ফেলে দেবো। কিন্তু সে সেটা ফেললো না। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফেয়ার। কিসের ভয়? কিন্তু ভয়ে সে ফেললো না। কিসের ভয় হতে পারে ভেবে দেখো তো? ভয় হচ্ছে এটাই যে অফ কিলিং সামবডি আন্ডারনিথ, কেউ যদি নিচে থাকে, মানে সে একটা বাচ্চা মেয়ে কতটা কিছু ভাবছে, সে যদি নিচের দিকে কেউ যদি থেকে থাকে তাদের কথা ভেবে সে কিন্তু সেখানে আর কিছু ভাবলো না, নিচে বোতলটা ফেললো না। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস অ্যাজ শি ফেল পাস্ট ইট। যখন সে কিন্তু নিচে তো নামতেই আছে, সে তো নিচে পড়তেই আছে। গ্র্যাভিটির রুলস সে কিচ্ছু মানেনি। গ্র্যাভিটির রুলস অনুযায়ী কি, যে কোনো বস্তু উপর থেকে নিচে দিকে পড়বে, ধপাস করে পড়ে যাবে, তাই না? স্লো মোশনে আমরা যদি চাঁদে থাকি তাহলে আমরা স্লো মোশনে পড়তে পারি, কিন্তু এখানে তো আর স্লো মোশনে পড়ার কিছু ব্যাপার নেই। তারপর সে স্লো মোশনে পড়ছে, কারণ আমাকে ভাবতে হবে একটা বাচ্চা ছেলের এই হিসেবে, একজন বাচ্চাদের কল্পকাহিনী হিসাবে, ইমাজিনেটিভ ওয়ার্ল্ড যেগুলো আমরা কার্টুনে দেখে থাকি সেই রকম হিসেবে ভাবলে কিন্তু এটা ঠিকই হবে। যেমন টম এন্ড জেরিতে কি দেখতে পাই যে টম হাঁটতে হাঁটতে পাহাড় ক্রস করে চলে গেছে, নিচে কিছু নেই। সে যতক্ষণ না নিচে দেখছে ততক্ষণ সে কিন্তু পড়বে না, যেই নিচে দেখলো সেই ধুম করে পড়ে গেল। তো সেই রকমই এখানে একটা ব্যাপার যে সে নিচে ফেললো না। সেটা কেন ফেললো না? কারণ সে ভয় করছিল যে হয়তো সেখানে কেউ নিচে থাকতে পারে। সে যদি এটা ফেলে দেয়, একটা ফাঁকা টিনের বাক্স, সে বাক্সের নিচে ফেলে কাউকে লেগে মারাও যেতে পারে, কিন্তু তার মনে তো সেই ভয়টাই হচ্ছে যে যদি কাউকে সে মেরে দেয়। সো ম্যানেজ টু পুট ইট, তাই জন্য সে সেখানে ম্যানেজ করলে সেটাকে রাখার, কোথায়? ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ড, অন্য একটা আলমারির মধ্যে। As he fell past it, যখন সে নিচে পড়ছিল তখন তার পাশে আরো আলমারি, কারণ চারদিকটা তো আলমারিতে ভরে ছিল, তো সেরকম একটা আলমারির মধ্যে সে সেটাকে রেখে দিল। ওয়েল থট অ্যালিস টু হারসেলফ, যাই হোক অ্যালিস নিজে মনে মনে ভাবছে, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এই ধরনের পড়ার পরে, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, আমি কিন্তু এরকম আর কখনো ভাববো না যে আমি সিঁড়ি থেকে পড়ে গেলে, মানে আমার আর সিঁড়ি থেকে পড়ার ভয়টা থাকলো না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, তারা আমাকে বাড়িতে কত সাহস পাবে, মানে আমি যদি সিঁড়ি থেকে পড়ে যাই তাও আমার কিছু মনে হবে না। মানে সে মনে মনে ভাবছে। আমরা ভাবতাম না ছোটবেলায় কোনো কার্টুন দেখে, যদি আমি আমাদের সময় যেরকম হয়তো ছিল শক্তিমান, যদি শক্তিমান হওয়া যেত, বা হয়তো ওই যে সাকালাকা বুম বুমের যে পেন্সিলটা যা কিছু ড্র করছে সেই ড্রয়িংটা যেন সামনে চলে আসছে, একদম অরিজিনাল হয়ে যেত যদি ওইরকম কিছু একটা পেন্সিল পেয়ে যেতাম। তো সেই রকমই ভাবছে যে তাহলে আমরা বাড়িতে সবকিছু এনে দিতাম। তো সেরকমই ভাবছে যে আমি যে একটা ব্রেভ, আমি যে একটা বিশাল সাহসী একজন মেয়েতে রূপান্তর হয়ে গেছি, যে এত উঁচু থেকে আমি নিচে পড়ে যাচ্ছি, আমার কোনো ভয় হয় না। তাহলে আমাকে আর সিঁড়ি থেকে যদি পড়ে যাই তাহলে কিন্তু আমার কিছু আর হবে না, বা আমার ভয় মনে হবে না, এবং সবাই বাড়িতে আমাকে খুব ব্রেভ, খুব সাহসী মেয়ে বলে মনে করবে। হয় আই ওন্ট সে এনিথিং অ্যাবাউট ইট ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস। আমি কেন আমাকে খুব সাহসী মনে করবে? কারণ আমি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই এবার, তাহলে আর আমার কিছু মনে হবে না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, এটা সত্যি হতেই পারে। আমি ছাদ থেকে নিচে ধপাস করে পড়ে যাবো, আমার কিছুই হবে না। বাড়িতে সবাই ভাবে বাহ কত সাহসী মেয়ে, কি শক্তিশালী মেয়ে। সে মনে মনে এইসব কথাগুলো কিন্তু ভাবছে, কিন্তু সে পড়তে আছে, তার পড়াটা কিন্তু কন্টিনিউ থেকে গেছে। আজকের ক্লাস তোমাদের এই অবধি থাকলো, আমরা বাকি আলোচনা নেক্সট ক্লাসে করব। তো এই সম্পর্কিত যাবতীয় তোমার কোশ্চেন অ্যান্সার্স বা লাইন বাই লাইন মিনিং, বিভিন্ন আলোচনা, মিনিং, ওয়ার্ড মিনিং যাই হোক না কেন সবকিছু তোমরা কিন্তু এলিট্যাব থেকে পেয়ে যাবে। তো যারা এখনো এলিট্যাবটি ডাউনলোড করোনি তারা কিন্তু সেটা ডাউনলোড করে নাও। পরের ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য এই পর্যন্ত।